সবাই কি জয়েন করছো? স্যার ভালো আছি। ওকে, সবাই কি জয়েন করেছো? আহ ওকে, দর্শী কি আগের ক্লাসে ছিল? না স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই। আজকে পড়া ধরার কথা ছিল তোমাদের মানব শরীরের উপর শুরু থেকে পুরোটা, পুরোটা না, যতটুকুর উপর পড়া ধরার কথা ছিল, তাই জি তো? স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমি পড়া ধরা শুরু করি এবং তোমাদের যাকে কোশ্চেন করবো সে ভিডিও অন করে আনসার দিবা। ওকে, রাফিউ, ইয়েস স্যার। হোয়াটস দ্য সাইন্টিফিক নেম অফ হিউম্যান? ভিডিও অন করে আনসার। স্যার হচ্ছে হোমোসেপিয়েন। হোমো স্যাপিয়েন্স। ওকে, গুড। ওকে, এরপর হচ্ছে আজলান, হোয়াট ইজ মেন্ট বাই ফসিল? স্যার আরেকবার বলতে পারবেন প্লিজ? হোয়াট ইজ মেন্ট বাই ফসিল? হোয়াট ইজ স্যার বলতে পারবো না। কেন পড়ো নাই? ফসিল পড়ো নাই? একদম শুরুর জি স্যার, টপিকই তো ছিল। একটু মনে করতে দেন। আচ্ছা, রাফি শুনতে পাচ্ছ? স্যার কোশ্চেনটা জাস্ট আরেকবার বলেন। ইয়েস স্যার। ওকে, আজলান, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই ফসিল? Fossils are body parts of any organism of prehistoric period that are buried underground or otherwise stored for many years. ওকে, ঠিক আছে। আসলান, তুমি দেখে দেখে বলেছো, হ্যাঁ, তুমি খুঁজে বের করে তারপর দেখে দেখে বলেছো, যেটা উচিত হয় না নাই। স্যার, তোমার স্যার তো উচিত আমি বলে হচ্ছে দেখে, পড়া পড়ে আসা, হ্যাঁ। তো না তো দেখে ফসিল, বলিনি তো স্যার। না, তুমি দেখে বলেছো, নাহলে তুমি শুরুতে অ্যান্সারটা পারতা, কারণ এটা কঠিন কোনো কোয়েশ্চেন ছিল না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে পড়তে হবে। ফাঁকি মেরে লাভ নাই। রেসপন্স রেট আরো ফাস্ট হইতে হবে। তুমি যদি পড়তা, তোমার রেসপন্স রেট আর একটু বেটার হইতো। ওকে ওকে, স্যার। এরপর হচ্ছে উম, আচ্ছা, আসলানকে আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে অল প্রাইমেটস হ্যাভ আ কমন ফিচার, হোয়াটস দ্যাট? স্যার অল কি? প্রাইমেট, অল প্রাইমেটস হ্যাভ এ কমন ফিচার। তো এই কমন ফিচারটা কি? প্রাইমেটস, প্রত্যেকটা প্রাইমেটস এর একটা কমন ফিচার থাকে। এটা কি পারবে? স্যার the common feature about all primates is that they can walk walk, they can walk upright, straight. না। Sir, ওকে, the presence রাফিউ, of spine in their back. হ্যাঁ, গুড। রাফিউ পারছে, সেটা হচ্ছে প্রেজেন্স অফ দ্য স্পাইন। স্পাইন আছে, Spine, হ্যাঁ। otherwise known as the backbone. ইয়েস, দ্যাটস কল্ড ব্যাকবোন। ওকে, এরপর হচ্ছে রাফিকে একটা কোয়েশ্চেন করি। রাফিও হচ্ছে পারতেছো ভালো, তো ওকে, টিস্যুর টাইপস গুলো কি কি বলতে পারবে রাফিউ? Sir, epithelial tissue, muscle tissue, nerve tissue, or connective tissue. ফোর টাইপস অফ টিস্যু। ওকে, নার্ভ টিস্যু কি করে? স্যার নার্ভ টিস্যু এগুলো হচ্ছে আমাদের বডির সেন্সিটিভিটি গুলো কন্ট্রোল করে। আর নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কি? নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বডির হচ্ছে এমন একটা
জিনিস যেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা আমরা ফিল করতে পারি, মানে আমরা কি হচ্ছে আমাদের টাচে লাগতেছে বা আমরা কি দেখছি, মানে এগুলা মিলাই নার্ভাস সিস্টেম এখন। নার্ভাস সিস্টেম আমরা আগের ক্লাসে পড়ি নাই, নার্ভাস সিস্টেম আমরা আজকে পড়বো। বাট তুমি যেটা নার্ভ টিস্যু নিয়ে বললা যে নার্ভাস সিস্টেম হঠাৎ করে, নার্ভাস সিস্টেম না, নার্ভ টিস্যু বিল্ড করে নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এটা বললাম। ও ও আচ্ছা, ওকে, আসলান, শাহির আসলান, শুনতে পাচ্ছ? স্যার। ইয়েস স্যার। ওকে, মাসল টিস্যু কি করে? Sir, muscle tissue is able to contract and expand and the build the muscles of our body, right? হ্যাঁ, মাসল টিস্যু কি করবে? মাসেলই তো বিল্ড করবে, তাই না? মাসেলের কাজ Yes, কি? sir. কন্ট্রাক্ট Sir, করা, এক্সপ্যান্ড করা। Kora. কন্ট্রাক্ট অ্যান্ড একটা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ফাংশন কি বলো তাহলে? Sir, আবার বলেন। মাস্কুলোস্কেলেটাল যে সিস্টেম, সেটা ফাংশন কি? Oh, muscular and skeletal system হচ্ছে um, তাদের কাজটা হচ্ছে আমাদের হচ্ছে তাদের কাজটা হচ্ছে আমাদের বডির বোনস আর মাসেল গুলোকে একসাথে রাখা। না, হলো না। স্যার নার্ভাস সিস্টেম। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, রাফি তুমি কি অ্যান্সার করতে পারবে? মাস্কুলোস্কেলেটাল সিস্টেম ফাংশন কি? আর স্যার আবার বলতে পারবেন? ও মাস্কুলার আর স্কেলেটাল সিস্টেম। হ্যাঁ। আহ আমরা যখন হচ্ছে আহ সিম্পলি যদি বলি, আহ যখন আমরা কোনো হচ্ছে যে কোনো কোনো কাজ করি তখন আমাদের মানে হচ্ছে, স্যার এটা বলতে পারবো। মাসল অ্যান্ড স্কেলেটন, আগের ক্লাসে পড়াইছিলাম। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বোনস আর মাসল দিয়ে ফর্ম হয়। বোনস এর চারপাশে কি মাসল অ্যাটাচ থাকে। ইয়েস মাসল স্যার। যখন কন্ট্রাক্ট করে, অর্থাৎ টান খায়, তখন একই সাথে বোনসটাও চলে আসে মাসলের সাথে, অর্থাৎ টানটা বোনস পর্যন্ত যায়। ফলে আমরা কোনো হাতটাকে আমরা ভাঁজ করতে পারি বা ফ্লেক্স করতে পারি। তার মানে এইভাবে আমরা পাটাকেও ফ্লেক্স করতে পারি। তো এরকম করে করে আমরা কি করতে পারি? আমরা আমাদের বডি মুভমেন্ট করতে পারি। আমাদের বডি মুভমেন্ট বলতে কি বোঝাচ্ছি? হাত পা নাড়তে পারতেছি, তার মানে কি আমি হাঁটতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি। তো মুভমেন্ট অফ আওয়ার বডি, মাসকুলার সিস্টেমের মেইন পার্ট হচ্ছে মুভমেন্ট অফ আওয়ার বডি। এছাড়াও কি স্কেলেটাল সিস্টেম কি করে? তোমার এই যে মাসল আর হচ্ছে স্কেলেটন পুরোটা মিলে একটা কাভারিং ক্রিয়েট করছে না বডিতে? ভিতরে যেসব অর্গান আছে সবগুলো প্রোটেক্টেড আছে এটার মধ্যে। তাইলে Yes, প্রোটেকশনও sir. একটা ফাংশন, এটা অর্থাৎ এটা প্রোটেকশন। ওকে, রাফির প্রতি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, ইন্টেগুমেন্টারি সিস্টেমটা কি জিনিস? স্যার আবার বলতে পারবো? ইন্টেগুমেন্টারি সিস্টেম কি? হ্যাঁ, আমি বলতে পারবো। ওকে, বলো স্যার আসলাম। আচ্ছা, স্যার আসলামকে এটা একটু সুযোগ দিই, ও বলুক। স্যার, রাফি বলবে নাকি আমি? বলো আসলাম, বলো। ওকে স্যার। Sometimes bleeding occurs in our body or when the skin enhances grows while playing or sometimes cutting something, we can cut ourselves. এত এত Now, কিছু না, জাস্ট ইন্টেগুমেন্টারি সিস্টেম বলতে কি মানে মেইনলি কোন জিনিসটাই আমাদের oh, ফর্ম করতেছে? yes, the skin স্যার covering our entire body forms a protective wall in our body against the outside world and it আচ্ছা, protects our body. আচ্ছা, ঠিক আছে, পুরাটা তুমি বলছো এখানে, তার মানে ইন্টিগ্রেটেড সিস্টেমের মেইন পার্ট কি তাহলে সেটা বললো এবার। হোয়াটস দ্য The মেইন main পার্ট? yes sir, মেইন পার্টটা হচ্ছে স্যার সে ইন্টিগ্রেটরি সিস্টেম আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদেরকে প্রোটেক্ট হার্মফুল। করতেছে, এটা তো তার ফাংশন, সে প্রোটেক্ট করতেছে, তার কাজ Yes sir, হচ্ছে প্রোটেক্ট করতেছে। কিন্তু তার মেইন পার্ট কি, কি নিয়ে এসে ফর্ম হচ্ছে মেইন জিনিসটা the skin is our skin of the কি? body. হ্যাঁ, স্কিন। সবচেয়ে বাইরের যে আমাদের বডিতে যে স্কিনটা আছে, সেটা আমরা একটা প্রোটেকশন পাচ্ছি। তো মেইনলি, আবার রাফিও আমাকে আনসার করো তো, মেইনলি কোন ধরনের জিনিস থেকে আমি প্রোটেকশনটা পাচ্ছি?
রাফিউ শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। Okay. হ্যাঁ, আমরা তো প্রোটেকশন পাচ্ছি। ও বললো যে ইন্টিগ্রেটেড সিস্টেম আমাদেরকে প্রোটেকশন করতেছে। হ্যাঁ, প্রোটেক্ট করতেছে। তো এই প্রোটেকশনটা আমি মেনলি কিসের থেকে পাচ্ছি? কি এমন জিনিস আছে যেটা থেকে আমি প্রোটেক্ট পাচ্ছি বা প্রোটেকশনটা পাচ্ছি, মেন কি জিনিস থেকে? স্যার হ্যাঁ, আবার বলো। বলতে পারি, ভালো মতো বুঝতে পারিনি। হ্যাঁ, আমার এই যে মাইক ডিস্টার্ব করতেছে, আমার কথা কি শোনা যাচ্ছে না? মানে স্যার ঠিক আছে। বলছে যে ইন্টিগুমেন্টারি সিস্টেম আমাদেরকে কিসের থেকে প্রোটেক্ট করে। ও স্যার, হার্মফুল মাইক্রো অর্গানিজমস আর কেমিক্যালস। হ্যাঁ, তোমরা ভিডিওটা অন করতে ভুলবা না আনসার দেওয়ার সময়, ঠিক আছে? যে হার্মফুল মাইক্রো অর্গানিজমস এন্ড কেমিক্যালস থেকে ইন্টিগ্রেটেড সিস্টেমটা আমাদেরকে প্রোটেক্ট করতেছে। আচ্ছা রাফি, একটা ইনফরমেশন আমাকে দাও তো, যে আমাদের বডিতে, এটা আমি তোমাকে আগের ক্লাসেও আস্ক করছিলাম, যে কয়টা স্যার বোনস আছে? স্যার 206। 206। ওকে। ওকে, আরেকটা কোশ্চেন রাফি, যে আমাদের ইয়েস। আহ রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশনটা কি? ইয়েস স্যার। রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন কি? কি করে এই সিস্টেম? রেসপিরেটরি সিস্টেম থেকে আমরা হচ্ছে শ্বাস নেই, মানে এভাবে হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে কি বলে? এটা একটা কার্বন ডাই পার্সোনাল, এটাকে কি বলি? রেসপিরেটরি রেসপিরেটরি Respiratory- সিস্টেম। হ্যাঁ, সিস্টেমটার ফাংশন কি? কি করে এটা? আহ এ- আমরা হচ্ছে এটা দিয়ে আমরা শ্বাস নিতে পারি। আমরা হচ্ছে আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের করতে পারি আর অক্সিজেন নিতে হ্যাঁ, পারি। এটা হচ্ছে মেইন কাজটা করে, কিন্তু এটাকে আমরা, এটা এই এই যে রেসপিরেটরি সিস্টেমের মেইন প্রসেসটাকে আমরা কি বলি, ইংলিশে কি বলি? শ্বাস নিচ্ছি, রেসপিরেশন। প্রস্বাস নিচ্ছি, রেসপিরেশন রেসপিরেশন। হ্যাঁ, বা ব্রিথ। রেসপিরেটরি সিস্টেমের মেইন কাজই হচ্ছে রেসপিরেশন, ব্রিদিং। হ্যাঁ, নিঃশ্বাস নিবো ছাড়বো, তুমি তো বলছো ঠিক আছে, বাট তোমার টার্মসটাও জানতে হবে। এটা হচ্ছে রেসপিরেশন। তো মেইনলি যে প্রসেসটা হয়, এটাও তুমি বলছো যে আমরা অক্সিজেন রিসিভ করি, কার্বন ডাই অক্সাইড রিলিজ করি। মেইন কাজ হচ্ছে এটা, যে রেসপিরেটরি সিস্টেম অক্সিজেনটা রিসিভ করে এবং কার্বন ডাই অক্সাইডটা এয়ারে রিলিজ করে দেয়। অক্সিজেন রিসিভ হওয়ার পর সেটা ব্লাডে মিক্স হয়, ঠিক আছে? ব্লাডে মিক্স হয়ে তারপর সেটা কোথায় যায়? হার্টে যাবে। হার্টে গিয়ে সেটা হার্ট কি করবে? পাম্প করবে। পাম্প করে কি করে? আমাদের এভরি সারা সেল, শরীরে হ্যাঁ, ব্লাড। আমাদের হোল বডিতে সেটা ট্রান্সপোর্ট করে দেয়। সেই অক্সিজেনের পাশাপাশি সে নিউট্রিয়েন্ট ট্রিটমেন্ট যা কিছু আছে সবকিছুই বডির প্রত্যেকটা সেলে যাতে পৌঁছায়, এভাবে সে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে। এইবার আজলানের উপর আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, হার্ট তাইলে কোন সিস্টেমের পার্ট করতেছে? স্যার আবার বলেন। হার্ট তাহলে কোন সিস্টেমের পার্ট? স্যার ভ্যাসকুলার। ভাস্কুলার সিস্টেমের পার্ট। ভাস্কুলার সিস্টেম কি শুধুমাত্র তোমার হার্ট দিয়েই তৈরি, নাকি এখানে আরো কিছু থাকতে পারে? শুধু স্যার হার্ট আরো থাকে না, কিছু ঠিক আছে? থাকতে পারে। আরো কিছু আরো থাকতে কিছু পারে। আছে? আচ্ছা, আরো কিছু থাকলে সেটাকে কি বলি আমরা? যদি থেকে আর আর আমি বলি। আর কি স্যার থাকে? স্যার না, ব্লাড আসলাম। এন্ড স্যার ব্লাড এন্ড ব্লাড ভেসেলস ব্লাড এন্ড ভেসেলস, ক্যাপিলারিজ ব্লাড ব্লাড ক্যাপিলারিজ ব্লাড ভেসেলস এন্ড ক্যাপিলারিজ, এই কয়েকটা জিনিস দিয়ে ফর্ম হয়। ক্যাপিলারিজ হচ্ছে ওই ব্লাড ভেসেলেরই একেবারেই ছোট যে ভার্সনটা আমি বলছি না, যেগুলো কন্টিনিউয়াসলি তোমার ডিভাইড হতে হতে ছোট হতে থাকে, একেবারে যে ছোট পার্টটা সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারিজ, একদম ছোট। ওইটা হচ্ছে তোমার, ওইটা হচ্ছে একেবারে এরকম। তুই যদি পিকচার, আচ্ছা থাক, পরে দেখাবো, এখন দরকার নাই। যে একদম মিনিয়েস্ট পার্টটা হচ্ছে ক্যাপিলারিজ। আচ্ছা, আহ রাফিউ, তুমি আমাকে বলো, ডাইজেস্টিভ সিস্টেম কি কি দ্বারা তৈরি? কনসিস্ট অফ কি, মানে মেড আপ অফ কি ডাইজেস্টিভ সিস্টেম? মাউথ, esophagus, stomach, small intestine, a large and largest intestine. মাউথ, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, মাউথ হচ্ছে একদম মুখ দিয়ে শুরু, তারপরে ইসোফেগাস ঠিক তোমার পেটের মাঝখানের উপর পর্যন্ত হচ্ছে ইসোফেগাস। তারপর হচ্ছে স্টমাক, স্টমাক থেকে এরপর হচ্ছে এই যে আমরা যেসব বলি না সোজা বাংলায় সিম্পল ভাষায় নাড়ি ভুড়ি বলি, ওই তো ওইটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলা।
আচ্ছা, তো এইগুলোর মধ্যে দিয়ে খাবার যাচ্ছে, নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হচ্ছে, এবার ইউজলেস পার্টটা আবার বের হয়ে যায়, তাই তো? Yes, sir. তো তোমাদের পড়া মোটামুটি হচ্ছে আগের ক্লাসে এইটুকুই আমরা পড়েছিলাম, এবং তোমাদের পড়া নিয়ে আমি খুবই হতাশ হইলাম, তোমাদের পড়াটা নিয়ে। কারণ তোমরা আমার কাছে ওই ট্রাস্টটা গেইন করতে পারো নাই যে নিজ থেকে আনসার করতেছো। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা বই দেখে দেখে আনসার করতেছো। তোমাদের আই মুভমেন্ট দেখে আমার সেটাই মনে হয়েছে। তো কেউ নিচে Yes. তাকাচ্ছ, কেউ হাত দিয়ে স্ক্রল করতেছো। নেক্সট ক্লাসে যাতে এই ধরনের কোনো কিছু না দেখে স্ট্রেট ক্যামেরার দিকে তাকাবা, আর তাতে আনসার দিতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আছে, সো ভালোভাবে কনসেন্ট্রেট করো। ক্লাসের পড়া কিন্তু খুবই অল্প, 2-3 পেজ করে পড়ানো হচ্ছে প্রতিদিন। তো এই 2-3 পেজ যদি ডেইলি পড়ে ফেলো তাইলে তো আর তোমার পড়াটা জমতেছে না, তাই না? তোমাদেরকে আগের ক্লাসও আমি অনেকক্ষণ এটা নিয়েই কথা বললাম, যে ডেইলি পড়া যদি ডেইলি ক্লিয়ার করে ফেলো, তোমার পড়াটা তো আর লোড পড়তেছে না। সাথে সাথে একটু করে যদি দেখে নাও যে স্যার কি পড়াইছে, কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট বলতেছে, বা কোন টপিক কি বুঝাইছে, এটা কিন্তু এত তোমার যে মুখস্থ করতে হচ্ছে এরকম না। তুমি জাস্ট ওয়ার্ড গুলা শুনে শুনেই অনেক কিছু মনে রাখতে পারো। রেসপিরেটরি সিস্টেম মেইন কাজ রেসপিরেশন, ওয়ার্ড গুলোর সাথেই তো রিলেটেড। মাসল আর বোনস একসাথে অ্যাটাচ হচ্ছে, এটা কি করতেছে? মাসকুলোস্কেলেটাল সিস্টেম ফর্ম করতেছে। এখন মাসকুলোস্কেলেটাল সিস্টেম কি? মেইনলি হচ্ছে আমরা হাঁটা চলার কাজে ইউজ করি। এগুলো আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের। তো আমি এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি না তোমাদের থেকে। পড়ার স্পিড আরো বাড়াতে হবে, পড়ার কনসেন্ট্রেশন ওটাও বাড়াইতে হবে, কোনোটাই নাই তোমাদের। ঠিক আছে, আজকে আমরা আরো কয়েকটা সিস্টেম বাকি আছে, ওই সিস্টেম গুলো শেষ করি। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম স্কেলেটাল সিস্টেম, মাসকুলার সিস্টেম, এটা আমরা পড়েছি। এরপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আমরা দেখেছি, ইন্টেগুমেন্টারি সিস্টেম আমরা দেখেছি। তারপর হচ্ছে এই যে এখানে ওকে, আমি স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই। ওকে, রেসপিরেটরি সিস্টেম পড়েছি, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে, এরপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আমরা এখনো পড়ি নাই, এটা আজকে পড়বো। এরপর হচ্ছে নার্ভাস সিস্টেমও আমরা পড়ি নাই, আজকে পড়বো। এন্ড ভাস্কুলার সিস্টেম আমরা পড়েছি। এরপর হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাও আমরা পড়ি নাই। এন্ড রেনাল সিস্টেম নিয়েও আলোচনা হয় নাই। তো ফার্স্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম মেনলি কি করে? রেনাল সিস্টেম কি কি দ্বারা ফর্ম হয়? রেনাল সিস্টেম অনেক কিছু দিয়ে ফর্ম হয়, তবে যে মেইনলি যে জিনিসটা দিয়ে ফর্ম হয় সেটা তোমাদের বইয়ে যেটা লিখছে, কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার। কিডনি, ইউরেটার, এই তিনটা জিনিস তোমরা মনে রাখো। এই এখানে এখন কিডনি কোনটা, ইউরেটার কোনটা, ব্লাডার কোনটা, এটা হচ্ছে তোমাদের জানতে হবে। সেটা দেখো যে এখানে যে পিকচারটা দেওয়া আছে, একটু একটু যদি আমি জুম করি, দেখো আমাদের বডির দুই সাইডে হচ্ছে, আচ্ছা এই পিকচারে ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু ড্র করি। আচ্ছা, এই যে এখানে বোঝা যাচ্ছে এটা। এই দেখো রেনাল সিস্টেম পিকচারটা খেয়াল করে, এই যে আমাদের বডির দুই সাইডে দুইটা কিডনি আছে। হ্যাঁ, কিডনি থেকে যেটা বের হয়, কিডনি থেকে দেখবা দুইটা তারের মতো, তোমাদের বইয়ের পিকচারটা খেয়াল করো যে দুইটা তারের মতো বের হইছে, তাই না? কিডনি থেকে দুইটা তারের মতো বের হইছে। এইগুলো হচ্ছে এক একটা পাইপের মতন। আগের ক্লাসে যেটা বলছিলাম, ভেজেলস। হ্যাঁ, আগের ক্লাসে কি বলছিলাম? ভেজেলস। যে হার্ট থেকে যেটা বের হচ্ছে পাইপের মতন, ওটাকে আমরা ভেজেলস বলতেছি। ওইটা দিয়ে ব্লাড যাওয়া আসা করতে পারে। এই কিডনি থেকে যেটা বের হয় এটাকে আমরা বলতেছি ইউরেটার। হ্যাঁ, আপাতত একটু জেনে রাখো যে এই তারের মতন, এই যে পাইপের মতন, এগুলো হচ্ছে ইউরেটার। এটা কোথায় গেছে? এই যে এখানে একটা ট্রায়াঙ্গুলার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে একটা থলির মতো এই জিনিস, ঠিক আছে? থলির মতো একটা এইটাকে আমরা বলি হচ্ছে ব্লাডার। এটাকে আমরা বলি হচ্ছে ব্লাডার। এখন এইগুলোর কাজ কি? এই যে কিডনি, কিডনি হচ্ছে তোমার ইউরিন প্রডিউস করে। আমরা এই যে মিকচুরেশন করি বা মূত্র ত্যাগ করি বা ইউরিন ত্যাগ করি, সেই ইউরিনটা প্রডিউস করে হচ্ছে তোমার কিডনি। কিডনি হচ্ছে ইউরিন প্রডিউস করবে, ইউরিন প্রডিউসের পর সেই প্রডিউসকৃত ইউরিনটা এই যে এই পাইপ বা ইউরেটারটা ইউজ করে এসে জমা হবে কোথায়? এই ব্লাডারে এসে জমা হবে। তো এই যে কিডনি তাহলে কেন এই ইউরিনটা করে? এই
ইউরিনটা ক্রিয়েট করার কারণ কি? এটা তো একটা ওয়েস্ট প্রোডাক্ট, তাই না? এই ইউরিনটা ক্রিয়েট করে কারণ আমাদের বডি তো অনেক নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট থাকে, নাইট্রোজেনাস, যেটা এক্সক্রিট করতে হবে, যে অর্থাৎ আমাদের বডি থেকে বের করে দিতে হবে, নাহলে আমাদের বডির ক্ষতি হবে। এই নাইট্রোজেনাস প্রোডাক্টটা বের করে দেওয়ার জন্য কিডনি এই ইউরিনটা প্রডিউস করে, ইউরিনের মাধ্যমে সে এই নাইট্রোজেনাস প্রোডাক্টস গুলো বের করে দেয় আমাদের বডিতে। এই নাইট্রোজেনাস প্রোডাক্টস গুলো থাকলে আমাদের ক্ষতি হবে, তো এই ক্ষতি তো আমাদের বডি মানবে না। তখন সে কি করলো, যে কিডনির মাধ্যমে এটা পিউরিফাই করে দেয়। এখন সেটা কিভাবে করে? স্যার হ্যাঁ, বলো। স্যার যদি আমরা বেশি আহ পানি না খাই তাহলে আমাদের কিডনিতে কিডনি স্টোন জমা হয়, যেগুলো হচ্ছে ইজিলি বের করা যায় না। যদি অনেক বড় বা অনেকগুলা কিডনি স্টোন থাকে তাহলে ওগুলা সার্জারি করে রিমুভ করতে হয়। কিডনি স্টোন হ্যাঁ, পাস অনেক পেইন। ওকে। এখন তুমি যেটা বলছো যে আমাদের অনেক বেশি পানি পান করতে হবে, ব্যাপারটা কিন্তু তাও না। আমাদের দিন রাত শুধু পানি খাইতে না থাকতে মানে হবে, অনেক বেশি তা ব্যাপারটা কিন্তু না। এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের যে একটা নেসেসারি একটা রেঞ্জ আছে, যে এতটুকু আমাদের ডেইলি একটা হিউম্যান বডির প্রয়োজন পান, হ্যাঁ, এতটুকু ইয়েস। নিড। তো এইটা হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। তুমি যদি ওই নিডটা ফিল আপ করে আরো বেশি বেশি খাইতে থাকো, তুমি যেটা করবা আলটিমেটলি হচ্ছে দেখা যাবে তোমার জাস্ট ইউরিন প্রোডাকশনটাই বাড়াচ্ছ। এর চেয়ে বেশি কোনো বেনিফিট কিন্তু নাই। বেশি বেশি পানি খাইয়ে আমি একদম অনেক বেশি পানি খাচ্ছি, দিনে 4-5 লিটার খাই ফেলতেছি, আমার তো যতটুকু প্রয়োজন আমি ততটুকু খাই, আমার তো এক্সট্রা খাওয়ার প্রয়োজন নাই। এক্সট্রা খাইলে উল্টা কি হচ্ছে, কিডনির কাজ আরো বেশি হচ্ছে, তার যতটুকু কাজ করা দরকার তার চেয়ে সে বেশি কাজ করতেছে। আবার কম খাওয়াটাও কিন্তু ঠিক না, কারণ তুমি যেটা বলতা যে কম খেলে কি হচ্ছে, আস্তে আস্তে স্টোন ফর্ম হওয়ার একটা চান্স থাকে। এন্ড স্টোন যদি অনেক ফর্ম হয় বা অনেক বড় স্টোন ফর্ম হয়, তখন কিন্তু আমরা সেটা সার্জারি ছাড়া ইয়া করতে পারি না। হ্যাঁ, সার্জারি দিয়ে আমাদের সেটা এক্সট্রিক্ট বা বের করতে হয়। তো সার্জারি করতে হবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে স্টোনের সাইজের উপর। স্টোন যদি ছোট সাইজ হয় তখন বলা হয় যে বেশি বেশি পানি খান, পানি বেশি বেশি খেলে অনেক সময় সেটা চলেও যেতে পারে, এরকমও বলা হয় আর কি, যদি অনেক ছোট সাইজের স্টোন হয়। কিন্তু যদি স্টোন অনেক বড় সাইজ করে ফেলো অনেকদিন ধরে কম ইয়া করতে করতে, ইরেগুলারিটিস করতে করতে, তখন সেটা সার্জারি ছাড়া আর উপায় থাকে না। রেনাল সিস্টেম কি করে জানো? রেনাল সিস্টেম হচ্ছে তোমার বডিতে যত ব্লাড আছে, এই ব্লাড গুলো হচ্ছে এই কিডনির মধ্যে দিয়ে যাবে। কিডনি তখন একটা ফিল্টার হিসেবে কাজ করে। আমাদের যে পিউরিট আছে না, পিউরিটের মধ্যে আমরা কি করি, পানি দিই, ময়লা পানিটা দিই, তখন সেটা ফিল্টারাইজ করে আমাদেরকে প্রসেস করে পরিষ্কার একটা পানি দেয়। কিডনিও হচ্ছে অনেকটা এরকম, যে ওইখানের ব্লাড গুলো যায়, ওই ব্লাডের থেকে নাইট্রোজেন বেস যেসব ওয়েস্ট প্রোডাক্ট আছে, যেটা আমার বডির জন্য হার্মফুল, সেটা সে স্ক্যান করে নিয়ে ফেলে। স্ক্যান করে নিয়ে সে কোথায় পাঠাই দেয়, ইউরিন প্রডিউস করে, ইউরিনে পাঠাই দেয়। আর বাকি ভালো ব্লাডটা আবার বডিতে পাঠায়। তো মেনলি হচ্ছে একটা এই যে ফিল্টারের মতো কাজ করতেছে কি। তো কেন করতেছে, আমাদের ওই নাইট্রোজেন ওয়ার্ডটা বারবার খেয়াল করো, আমি বারবার বলতেছি ওয়ার্ডটা, নাইট্রোজেন যে কম্পাউন্ডস আছে, হার্মফুল নাইট্রোজেন কম্পাউন্ডস, ওইটা যাতে বডি থেকে চলে যায়, সেই জন্যই মেনলি কিডনি ইউরিনটা প্রডিউস করতেছে। তো সেই জন্য আমাদের রেগুলার হচ্ছে তোমার পানি খাওয়াটা ঠিকঠাক রাখতে হবে। এছাড়াও হচ্ছে তোমার আর কি করতে হবে, রেগুলার এই যে ইউরিনেশন, মানে আমরা যে মূত্র ত্যাগ করি যেটা, সেটাও আমাদেরকে প্রপারলি করতে হবে। অনেকে আছে একদম চাবায় রাখে, হ্যাঁ, ধরো ঘুরতে টুরতে গেছে, কোনোভাবে সে ইউরিন মানে ইনস্টিটিউশন করবে না, সে চাপায় রাখছে, বাসায় গিয়ে করবে একবারে। তো এটাও কিন্তু ভালো না। অনেক সময় হয় কি, তোমার ব্লাডারে এনাফ ইউরিন জমা হয়ে যায়। ব্লাডার আমরা বলছি যে কিডনি ইউরিন প্রডিউস করার পর সেটা টেম্পোরারিলি এসে ব্লাডারে জমা হয়। ব্লাডার যখন একটা স্পেসিফিক অ্যামাউন্ট ইউরিন পায়, যখন সে ফুল হয়, তখন সে বলে যে এবার আমাকে বাইর করো, মানে আমাকে ইউরিন গুলো এবার ছাড়ো। তখন তোমার একটা ইচ্ছা জাগে যে না, এবার আমি প্রস্রাব করবো, এরকম একটা আমার ইউরিনেশনের ইচ্ছা জাগে, যে ব্লাডার ফুল হলে। তো ব্লাডার যখন তার আমরা চাপায় রাখি, তখন এটা আলটিমেটলি কিডনির জন্য একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো রেনাল সিস্টেম নিয়ে আমরা পড়লাম, দেখো, যে এনশিওর লিকুইড ওয়েস্ট এন্ড ইউরিন ক্যান পাস অফ আওয়ার বডি, ইট ইজ বেসিক্যালি মেড আপ অফ দ্য অর্গানস। তো মেড আপ এটা আমাদের লাগবে। দিস সিস্টেম প্রডিউসেস ইউরিন and thereby removes harmful nitrogen compounds and waste products from the blood. ব্লাডকে সে একটা ছাঁকনি বা ফিল্টারাইজড করে। ওকে, রেনাল সিস্টেম বুঝতে পারছো তোমরা? Yes, sir. মানে কিডনির কাজ কি, মেনলি রেনাল সিস্টেম কিভাবে ফর্ম হয়, রেনাল সিস্টেম ওই কিডনি থেকেই রেনাল সিস্টেম ফর্ম হয়। সো Yeah, এর কাজ হচ্ছে বুঝছি। নাইট্রোজেন বেসড প্রোডাক্ট গুলো আর ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দেয়া। আচ্ছা, এরপর হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা ইন্টারেস্টিং সিস্টেম যেটা নার্ভ টিস্যু দ্বারা ফর্ম হয়। সো এটা হচ্ছে আমাদের আহ মেইন জিনিস বলা যায়, আমার পুরা বডিকে কিভাবে কি হবে না হবে, কিভাবে চলবে,
আমার বডি কিভাবে কন্ট্রোল করা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম। এছাড়াও আমরা প্রত্যেকটা মানুষ কি কেমন হব, কার চিন্তাধারা, থট বা থিঙ্কিং ক্যাপাবিলিটি কেমন হবে, কার পার্সোনালিটি কেমন হবে, অনেক কিছুই ডিপেন্ড করে এই নার্ভাস সিস্টেমের উপর। সো দেখি আমরা যে দেখো, উই ক্যান থিঙ্ক, উই ক্যান মেক ডিসিশনস, উই ক্যান রেসপন্ড টু আদার্স কল, উই ক্যান ফিল কোল্ড, হিট। সো দিস ইজ পসিবল বিকজ অফ আওয়ার নার্ভাস সিস্টেম। সব ধরনের সেন্সেশন, সব ধরনের থিঙ্কিং, সবকিছুই হচ্ছে এই নার্ভাস সিস্টেমের পার্ট। কিন্তু আমরা কিছু বলি কি যে আমার খারাপ, আমার আজকে মন খারাপ, আজকে আমার বুকে ব্যথা, আমরা এই ধরনের কথা বলি, তাই না? তো বুকে ব্যথা কেন হবে? তোমার মাথায় কোনো একটা কারণে খারাপ লাগছে, তাই তোমার ব্রেইনে ধরো যে এটা তোমাকে একটা খারাপ ফিল করাচ্ছে যে না আজকে মন খারাপ। তো আমরা মন খারাপ হলে আমরা বলি কি মনটা আমার বুকে, কিন্তু আসলে মন তো বুকে না, মন তো থাকে কোথায়? মন থাকে হচ্ছে তোমার মাথায়। আমরা বলি না যে মন খারাপ, মন মনে ব্যথা, মনে ব্যথা বলে বুকে একটা হাত দিই, কিন্তু সেটা তো না, সেটা তো রং। আমরা হার্ট কে মনে করি যে আমাদের মন, কিন্তু আসলে হার্ট তো আমাদের মন না, আমাদের মন হচ্ছে এই নার্ভাস সিস্টেম, ব্রেইন। সো দিস ইজ পসিবল বিকজ অফ আওয়ার নার্ভাস সিস্টেম। আওয়ার নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ কি, এই সব কিছু কোনটা কি দ্বারা ফর্ম হয় সেটা আমাদের একটু লাগবে। যে আবার ব্রেইন, স্যার এটা ব্রেন না? হ্যাঁ এটা যেটা দেওয়া হয়েছে পিকচারটা, ব্রেইন। ব্রেইন, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড এন্ড দ্য নার্ভ কানেকশন দ্যাট আর স্প্রেড থ্রু আউট আওয়ার বডি। এই যে এই পিকচারটা খেয়াল করো, এই যে এটা এই পিকচারটা, এই দেখো এখানে এই পিকচারটা দেখতে পারতেছো তোমরা? ইয়েস স্যার। এই যে এই পিকচারটা দেখো, যে এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে সবার মাথার মধ্যে হচ্ছে কি, ব্রেইন। ব্রেইন থেকে দেখো এই যে একটা লম্বা ডান্ডা একদম স্পাইন দিয়ে, স্পাইনের মাঝখানে আমরা যে ব্যাকবোন বলি, স্পাইনাল কর্ড বলি, ওটা তো বোনস দ্বারা ফর্ম হয়। ওই বোনস দ্বারা যেভাবে ফর্ম হয়, বোনসের মাঝখান দিয়ে একটা লম্বা ফুটা থাকে, ওই ফুটাদের মধ্য দিয়ে এই স্পাইনাল কর্ডটা যায়। এটাকে হচ্ছে লম্বা যে চিকন লম্বা ডান্ডা যেটা দেখতেছো, লম্বা একটা জিনিস, এটা হচ্ছে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ড থেকে আবার কিছু নার্ভ ফাইবার বের হয়, এই দেখছো এগুলো হচ্ছে নার্ভ ফাইবার, এগুলো ফুল বডিতে ছড়াই পড়ছে, দেখছো না, হাতে পায়ে সব জায়গায় চলে গেছে। তো মেইন আমাদের হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, একই সাথে কিছু নার্ভ ফাইবার। তো কোনো একটা জায়গায় যদি নার্ভ ফাইবার ড্যামেজ হইলো, ধরো হাতে না এই আঙ্গুলের নার্ভ ফাইবারটা ড্যামেজ হয়ে গেল, তাহলে তুমি মানে কি ইফেক্ট করবে এটাতে কি ইফেক্ট করবে, কি কি বলতে পারো? স্যার আরেকবার বলেন। এই যে ধরো যে আমার এখান থেকে নার্ভ ফাইবার বের হলো, তাই না, স্পাইনাল কর্ড থেকে নার্ভ ফাইবার বের হয়ে হাতের প্রত্যেকটা আঙ্গুল, পায়ে সব জায়গায় চলে গেছে বডি, তাই না? হ্যাঁ স্যার। এখন এই একটা আঙ্গুলে নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে গেল, হ্যাঁ নষ্ট হয়ে গেল, কাজ করতেছে না একটা আঙ্গুলের, ধরো থাম ইয়েস স্যার। ফিঙ্গারে। তাহলে কি ইফেক্ট হবে, মানে ইফেক্টটা কি হবে? তা নার্ভ ফাইবার নষ্ট হয়ে গেলে মানে কি হবে, কাহিনী কি হবে, এটা আমাকে বলো। স্যার আমরা আর আঙ্গুলটা আর নড়াতে পারবো না। ভেরি গুড, আমরা আঙ্গুলটা নাড়াতে নড়াতে পারবো না। পারবো না। আর কিছু কি হবে? আহ, না স্যার আর হবে না। ওকে, একটা বলেছে হচ্ছে আমরা আঙুলটা নাড়াতে পারবো না, অর্থাৎ আমাদের স্যার কমান্ড ওইটুকু আর পৌঁছাবে না। হ্যাঁ, আমাদের কমান্ড আর ওইটুকু পৌঁছাবে না, কারণ মাঝখানে কেটে গেছে তার, তাই না? যে একদম স্যার একটা আঙ্গুলের মাথা কোশ্চেন পর্যন্ত ছিল। কমান্ড আসছে। হ্যাঁ, এটা একটু শেষ করি। দেখো যে ইয়েস একদম স্যার। লাস্ট মাথা পর্যন্ত আমাদের কমান্ড আসার কথা, কিন্তু এই যে ড্যামেজ হয়ে গেছে আর কমান্ড আসতে পারতেছে না, অর্থাৎ আঙ্গুলটা আমি নাড়াতে পারতেছি। একই ভাবে আঙ্গুলে হচ্ছে কোনো প্রকার সেন্সেশন আমি আর ফিল করতে পারবো না। আঙ্গুলে তো আগে কোনো কিছু টাচ লাগলে, গুতা খাইলে সাথে সাথে আমার মাথায় সিগন্যাল চলে যেত যে আঙ্গুলে কিছু একটা হয়েছে। বা কেটে গেলে এই যে ব্যথা করতো না, কোটা আঙ্গুলে যদি ব্যথা ব্যথা পাও, সেটা ফিল হয় না, বা কেউ টাচ করলে সেটা ফিল হয় না, সে ফিলটাও কিন্তু আমি আর পাবো না। বোঝা গেছে? এটাই হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি, সেন্সেশনটাও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলো, কোয়েশ্চেন। হ্যাঁ স্যার। এই এই নার্ভাসের মানে এই নার্ভাস সিস্টেমের নার্ভার গুলো ড্যামেজ হলেই মানুষ প্যারালাইজ হয়ে যায় না? আচ্ছা, প্যারালাইজের একটা মেইন কারণ হচ্ছে হ্যাঁ তোমার নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া। নার্ভ ড্যামেজ হওয়া, তবে প্যারালাইসিসের ক্ষেত্রে যেটা হয়, স্ট্রোকের ক্ষেত্রে জেনারেলি আমরা প্যারালাইসিসটা সবচেয়ে বেশি কমনলি দেখে থাকি। প্যারালাইসিস যেটা বলতেছি আমার ধরো এক সাইড বা আমাদের বডির এক সাইড মানে আর কাজ করে না, অবশ বলে যেটাকে, মানে এরকম বলে আর কি বাংলায়। তো ওইটা কি হয়, ওটা হচ্ছে তোমার একদম সেন্টার নার্ভাস সিস্টেম, যেটা মানে হচ্ছে ব্রেইন, ব্রেইনের কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেলে, বুঝতে পারছো, ব্রেনের ধরো কোনো একটা জায়গায় ব্লাড সাপ্লাই কমে গেল, বা ব্লাড যেখানে ব্লাড যে পৌঁছায় ওখানে ব্রেনে ছিঁড়ে গেল, তখন ওই একটা এরিয়াতে যেসব নার্ভ সেল আছে, নার্ভ সেল গুলো আস্তে আস্তে মরা শুরু করবে, ডেথ হতে থাকে নার্ভ সেল গুলো।
আর নার্ভ সেল হচ্ছে তোমার রিজেনারেট করে না, যে নার্ভ সেল মারা গেছে ওই নার্ভ সেল আর কখনো জীবিত হবে না। সো দেখা যাচ্ছে এই অংশে যে নার্ভ সেলটা ছিল, ওই নার্ভ সেলটা আমার বডির যে পার্ট কন্ট্রোল করতো সেই পার্টটা আর কন্ট্রোল করা যাচ্ছে না, সেই পার্টটা আর কাজ করতেছে না। কেন? বিকজ অফ দ্য ডেথ অফ নার্ভ সেল। নার্ভ সেল কেন ডেথ হয়েছে? নার্ভ সেল ওই যে স্ট্রোক করছে। এখন স্ট্রোক মানে কি? স্ট্রোক হচ্ছে ওই যে তোমার ওই জায়গায় অক্সিজেন বা ব্লাড ঠিকঠাক পৌঁছাতে পারতেছে না, পারে নাই, তাই ওই নার্ভ সেল গুলো আস্তে আস্তে ডেথ হওয়া শুরু হয়েছে। বুঝতে পারছো নাকি কঠিন লাগছে? ইয়েস স্যার, বুঝছি। ওকে, এটা একটা ইজি প্রসেস। এরপরে দেখো যে আওয়ার ব্রেইন স্প্যানাল কর্ড নার্ভ কানেকশনস আর স্প্রেড থ্রু আউট আওয়ার বডি when we touch something hot we instantly remove our hands। এই যে তার মানে একটা সেন্সেশন পাচ্ছি, So, গরম কিছু ধরলে একটা গরম সেন্সেশন আমরা পাচ্ছি। তো সেইটার জন্য আমরা হাতটা তাড়াতাড়ি সরাইও নিচ্ছি, হাতকে সাথে সাথে কমান্ড দিচ্ছি হাত সরো। সো এই কাজটা করাই হচ্ছে ব্রেইন। দ্য ইনফরমেশন দ্য থিং ইজ হট ট্রান্সমিটেড টু আওয়ার ব্রেন বাই দ্য নার্ভ ফাইবার্স অফ দ্য in the skin of our hand through the spinal cord in the backbone. The job of the brain is to analyze this information and create impulse to feel and respond। ব্রেন কি করে? এই ইনফরমেশন তার কাছে যখন আসছে সে থিঙ্ক করে যে এটা কি ইনফরমেশন আসছে, দেখে যে না তার হাত একটা গরম জায়গায় লাগছে, তখন সে বলে যে এই জায়গায় যদি আর কিছুক্ষণ থাকে তাহলে তো আমার হাত শেষ, মানে সে তাড়াতাড়ি হাতকে অর্ডার দিয়ে যে হাতটা সরাই ফেলো। So that's in case the brain not only creates a feeling of the warmth in the case in the skin of our hand but also instructs us to remove the hand immediately। শুধুমাত্র গরমটা ফিল করতেছে না, একসাথে কমান্ড দিচ্ছে যে হাতটা সরাই ফেলতে ইমিডিয়েট। এরপর আসে একটা নতুন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো ধরনের কাজের জন্য, বাট আমরা ভিজিবলি এই সিস্টেমটা দেখি না। বাইরে থেকে এই সিস্টেমটা আমরা দেখি না বা খুব একটা জানিও না যে এটা সিস্টেমের কাজটা কি। তো আমরা একটু বইটা পড়ি আগে, যে আওয়ার বডি ডিসচার্জেস সাম বায়োকেমিক্যালস ফ্রম ডিফারেন্ট পার্টস ফর ডিফারেন্ট ফাংশনস। সো সাম অফ দেম আর মেড ইন ওয়ান পার্ট অফ দ্য বডি but then they go different parts of the body and perform their work. So such substances are called hormones। হরমোনস ওয়ার্ডটা কি তোমরা শুনছো কখনো? স্যার দিস শুনেছি, হরমোনস, বাট আই ওকে ডোন্ট রিয়েলি নো দ্য পারপাস অফ ইট। ওকে, হরমোন যেটা করে সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের বডির একটা বায়োকেমিক্যাল প্রোডাক্ট যেটা এক জায়গায় প্রডিউস হচ্ছে। হ্যাঁ, বডির যে কোনো জায়গায় প্রডিউস হতে পারতেছে, সেটা সেটার স্পেসিফিক লোকেশন আছে, বাট তুমি এইটাও জেনে রাখো যে যেই জায়গায় প্রডিউস হচ্ছে সেই জায়গায় না, সেটা যাবে আরেক জায়গায়। ধরো ব্রেইনে প্রডিউস হয়েছে, ব্রেন ব্রেন না আসলে, ব্রেইনের ওখানে একটা গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড বলে। তো ওখানে ব্রেনের ভিতরে করে আর কি, এটা একটা গ্ল্যান্ড, সেটা ব্রেন না। তো ওখানে ধরো যে তোমার একটা হরমোন প্রডিউস হইলো, সেটা গিয়ে কাজ করতেছে বডির অন্য একটা পার্টে। হ্যাঁ, তো এইরকম আর কি, যে এক জায়গায় প্রডিউস হচ্ছে কিন্তু কাজ করতেছে আরেক জায়গায় গিয়ে। এই ধরনের বায়োকেমিক্যাল জিনিসগুলোকেই আমরা বলবো হরমোন। এখন সেটা কি ধরনের কাজ করে? সেটা হচ্ছে ধরো কোনো একটা অর্গান একটা কাজ করে, এই হরমোনটা গিয়ে সেই কাজটা আরো বাড়াইয়ে দিল। কোনো একটা কাজ অলরেডি চলতেছে, এই হরমোন যাওয়ার ফলে সেটা আরো বাড়াই দিল। যেমন একটা কমন এক্সাম্পল আমি দিই, যে আমাদের আহ ধরো থাইরয়েড হরমোন। আচ্ছা, এইগুলো তোমরা বুঝবা না, এই এক্সাম্পলটা তোমরা বুঝবা না, তোমরা একটু হায়ার ক্লাস উঠলে তারপরে বুঝবা। আপাতত ধরে নাও হরমোন কি, যে একটা জায়গায় প্রডিউস হচ্ছে, সেটা আর একটা জায়গায় গিয়ে ওই জায়গায় যে কাজটা হচ্ছে সেটাকে বাড়াই দিচ্ছে অথবা সেই কাজটাকে কমাই দিচ্ছে। হরমোনের কাজ হচ্ছে এরকম। হ্যাঁ, তো দিস হরমোনস আর মেড অফ গ্ল্যান্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। বিভিন্ন গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়, এন্ড দিস গ্ল্যান্ডস কম্বাইন টু ফর্ম এন্ডোক্রাইন সিস্টেম। যেই গ্ল্যান্ড গুলো হরমোন ক্রিয়েট করে বা প্রডিউস করে, হ্যাঁ, সেইগুলোকে আমরা কম্বাইন, সেটাকে আমরা কি বলতেছি, সেই গ্ল্যান্ড গুলোকে কম্বাইন দিয়ে আমরা বলতেছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন সিস্টেম। সরি, সেই গ্ল্যান্ড গুলোকে কম্বাইন দিয়ে আমরা বলতেছি যে এন্ডোক্রাইন সিস্টেম। তোমরা ইনসুলিনের নাম শুনছো? ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে ইনসুলিন, ইয়েস স্যার, এটা ইনসুলিন ফুলের নেয়। মতো থাকে। হ্যাঁ, ইনসুলিন কিন্তু নিজে একটা হরমোন। হ্যাঁ, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, সেটা প্যানক্রিয়াস থেকে প্রডিউস হয়। তো এই হরমোনটা কি করে, তোমার ব্লাডে যে আমরা বলি না যে নিউট্রিয়েন্টস পৌঁছায় ব্লাডের মাধ্যমে এক জায়গায়, নিউট্রিয়েন্টস কি, গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে এক ধরনের নিউট্রিয়েন্টস। তো এই গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢুকাই হচ্ছে ইনসুলিন। তার মানে তোমরা একটা আইডিয়া পাইলা যে হরমোন কি করে। ও হচ্ছে বিভিন্ন কিছুর কাজে ইম্প্যাক্ট ফেলে। এখন ইনসুলিন কি করে, গ্লুকোজ বা নিউট্রিয়েন্টস আমি যেটা বলছি, এই গ্লুকোজটাকে সেলের মধ্যে প্রবেশ করায়। এখন সেলে তো গ্লুকোজটার প্রয়োজন তার বিভিন্ন এনার্জি ক্রিয়েট করার জন্য। হ্যাঁ,
তো এই গ্লুকোজটা যদি বাই এনি চান্স ইনসুলিন সেলের মধ্যে ঢুকাইতে না পারে, তখন যে সমস্যাটা হয় সেটাই হচ্ছে ডায়াবেটিস। অর্থাৎ ব্লাডে তোমার গ্লুকোজটা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেড়ে যায়, কারণ ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারতেছে না, ইনসুলিন হরমোনটা ঠিকঠাক কাজ করতে পারতেছে না। হ্যাঁ, সেই জন্য ডায়াবেটিক রোগীকে অনেক সময় এক্সট্রা বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। ব্যাপারটা বুঝতে পারছো, যে তার বডির ভেতরের ইনসুলিনটা ঠিকঠাক কাজ করতেছে না, তখন বাইরে থেকে ইনসুলিন দিয়ে কাজ করানো হয়। তো মেইনলি হচ্ছে হরমোন হচ্ছে একটা বায়োফিজিক্যাল এইরকম একটা কেমিক্যাল, যেটা কোনো একটা কাজ করে, কিন্তু সেটা যে জায়গায় প্রডিউস হচ্ছে, যে জায়গায় গ্ল্যান্ডে প্রডিউস হচ্ছে ওখানে করে না, দূরের কোনো একটা পার্টসে গিয়ে কাজটা করে। এইটুকু তোমরা মনে রাখো। এবং এই যে গ্ল্যান্ডস যেগুলো হরমোন প্রডিউস করে সবগুলো মিলেই আমরা এন্ডোক্রাইন সিস্টেম বলি। এরপর আসা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কি, যে আমাদের হিউম্যান পপুলেশন বৃদ্ধি করার জন্য, হিউম্যান কন্টিনিউটি যে কোনো কিছুরই তো এই ওয়ার্ল্ডে সবকিছুর জন্যই হচ্ছে তোমার রিপ্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে দেখবা এক জেনারেশন আসছে, পরের জেনারেশন আর আসে নাই, মানুষ বিলুপ্ত হয়ে গেছে এরকম। তো দেখবা যে কোনো ফুল, যে কোনো ফল গাছ, এমনকি যে কোনো অ্যানিম্যাল সবসময় এই রিপ্রোডাকশন করতেই আছে। সেই জন্য এক এক জেনারেশন মারা যাওয়ার পর বাকি জেনারেশন আর্থে আছে, এবার এই জেনারেশন মারা যাওয়ার পর অন্য জেনারেশন আছে, এইভাবে জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে। ইটস বিকজ অফ রিপ্রোডাকশন। তো এই রিপ্রোডাক্টিভ সিস্টেম না থাকলে এই রিপ্রোডাকশন হইতো না, আমরাও অনেক আগেই ডিস্টিংশনের শিকার হয়ে যেতাম আর কি। তো দেখো, ডিউ টু দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট ইন দ্য